ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে দেখবেন একটা পয়েন্টে গর্ববোধ করে বলে যে আমি বাংলাদেশের 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটাতে পড়ি। স্বায়ত্তশাসনটা আসলে কি? স্বায়ত্তশাসন হচ্ছে একদম যদি সহজ করে সরলীকরণ করে বলি তাহলে হচ্ছে নিজের প্রতিষ্ঠানের ডিসিশন নিজে নেওয়া। অ্যাকচুয়ালি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কোনো না কোনো একভাবে স্বায়ত্তশাসিত বলাই চলে আর কি, মানে অন্তত কাগজে কলমে। প্র্যাকটিক্যালি সেটা দেখাই যায় না। তো আজকে ভিডিওতে পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ 5 ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। সেটা একটা ঘটনা, সেই ঘটনার সাথে রিলেট করার চেষ্টা করবো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অবস্থাগুলো, যে আদৌ এখানে স্বায়ত্তশাসন আছে কিনা, বা আদৌ এখানে খাতা কলমে কাগজে কলমে আইনের যেভাবে চলা উচিত ছিল সেভাবে কতখানি চলে। মানে এই রিলেট করতে করেই ভিডিওটা বানাবো অ্যাকচুয়ালি। তো দেখেন, জাজ করেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কি জঘন্য অবস্থা। কথা না বাড়ায় চলুন বিস্তারিত শুরু করা যাক। লোকজনকে বলতে হবে, প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীর টপ 5 বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা। এটা আমেরিকাতে অবস্থিত, এগুলো মোটামুটি সবই জানেন। এ পর্যন্ত প্রায় 160 কি 165 জনের মতো নোবেল প্রাইজ পাইছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। এখানে মোটামুটি 30% স্টুডেন্ট ফরেন স্টুডেন্ট থাকে, অর্থাৎ ইউএসএ নয় এরকম স্টুডেন্ট থাকে। তো রিসেন্ট ট্রাম্প প্রশাসনের সাথে, অর্থাৎ আমেরিকার সরকারের সাথে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা ঝামেলা চলতেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলার সূত্রপাত নিয়ে মোটামুটি যারা নিউজ দেখেন তাদের আইডিয়া আছে। ঝামেলাটা হচ্ছে ফিলিস্তিন ইস্যুকে সমর্থন করা নিয়ে। এই যে ফিলিস্তিনি বাহিনীর উপর ইসরায়েলের যে বর্বরতা চালাচ্ছে সেটাকে ফান্ডিং করতেছে ইউএসএ বিভিন্নভাবে, যতভাবে ফান্ডিং করা যায় সবভাবে করতেছে ইউএসএ। তো আমেরিকার যতগুলো ইউনিভার্সিটি আছে, টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি আছে, সেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলে এটার প্রোটেস্ট জানাইছে, যে সেটা ইউএসএর বিরুদ্ধে প্রোটেস্ট জানাইছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রোটেস্ট জানাইছে, প্যালেস্টাইনিয়ানদের সাথে সংহতি জানায় প্রোটেস্ট করছে। এখন এই জিনিসটা ট্রাম্প প্রশাসন স্বভাবতই পছন্দ করে নাই। তারা এটাকে ট্যাগ দিচ্ছে অ্যান্টিসেমিটিক হিসেবে, অর্থাৎ ইহুদি বিদ্বেষ হিসেবে, যে না তারা ইহুদি ধর্ম সহ্য করতে পারতেছে না। অথচ তার প্রতিবাদ করতেছে কিসের? বর্বরতার। আর এটাকে ট্যাগ দিচ্ছে কিভাবে? ইহুদি বিদ্বেষ হিসেবে। বাংলাদেশেও আমরা এরকম এই ট্যাগিং এর কালচার দেখি, অ্যাকচুয়ালি ভিন্ন ফরম্যাটে। ইহুদি বিদ্বেষ এরকম না, মানে ট্যাগিং এর কালচারটা দেখি। তো ট্রাম্প প্রশাসনের ভয় হচ্ছে যখন এই যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থীরা তারা প্রোটেস্ট করতেছে, যে তারা বলতেছে যে আমরা মানে এই প্যালেস্টাইন ইস্যুতে যখন প্রোটেস্ট করতেছে, ট্রাম্প প্রশাসনের ভয় এই প্রোটেস্টটা আমেরিকার আমজনতার মধ্যে ছড়ায় না যায়। তারা যদি আবার প্রোটেস্ট শুরু করে তখন দেখা যাচ্ছে ইউএস হয়তো বাধ্য হচ্ছে অনেকগুলো ফান্ড, ইসরায়েলের প্রতি অনেকগুলো ফান্ড কাট করতে, বা এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এটা তো ট্রাম্প প্রশাসন বা ইউএসের যে আধিপত্য বিস্তার করা, মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ করা, বা তাদের যে সদূরপ্রসারী পরিকল্পনা আছে সেটার সাথে তো সাংঘর্ষিক। ওই জন্য তারা কি করছে, যে হার্ভার্ড কর্তৃপক্ষকে বললো যে যেসব স্টুডেন্ট এই অ্যান্টিসেমিটিক প্রোটেস্ট করতেছে, অ্যাকচুয়ালি তো অ্যান্টিসেমিটিক প্রোটেস্ট ছিল না, প্রোটেস্টটা ছিল হচ্ছে যে বর্বরতা চলতেছে তার বিরুদ্ধে, বলছে তাদের তথ্য আমাদেরকে দাও। কিন্তু হার্ভার্ড প্রশাসন বলতেছে কেন আমরা দিব, কেন? এটা তাদের গোপনীয়তা লঙ্ঘন এবং প্রোটেস্ট করার রাইট তো তাদের আছে, এটা আমরা অবশ্যই দিব না। মানে তারা সরাসরি বলছে যে আমরা এরকম কোনো তথ্য ইউএস প্রশাসনকে বা সরকারকে দিতে পারবো না। মোট কথায় ক্লাসটা চলতেছে সরকারের সাথে হার্ভার্ড ইউনিভার্সিটির অথরিটির, মানে এটা রাষ্ট্রের সাথে না অ্যাকচুয়ালি। মানে আমরা তো সরকার রাষ্ট্র বলতে গেলে মিলেমিশে একাকার হয়ে যায়, যদিও দুটো ভিন্ন জিনিস। তো একদম সোজা কথা বলতে গেলে এটা সরকারের সাথে এই ঝামেলাটা চলতেছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো এরকম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। কোনোদিন শুনছেন যে সরকারের সাথে কোনো একটা বিশ্ববিদ্যালয় অথরিটির ঝামেলা লাগছে কোনো একটা ইস্যু নিয়ে? লাগেই না। কেনই বা লাগবে? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে অথরিটি আছে, টপ অথরিটি আছে, তারা তো সরকারের ছাপায় গিয়ে সরকারের যে কোনো ডিসিশনের মানে তাদের পা চাটতে চাটতে হুঁশ পায় না। এরও অবশ্য কারণ আছে, এটারও ব্যাকগ্রাউন্ড আছে। এটা এমনি এমনি করে তা না, মানে এই কাঠামোটা এইভাবে করে উঠছে, সেই কাঠামোর আবার অনেক সমস্যাও আছে, যেগুলো আবার ব্রিটিশরা আমাদেরকে সুচারুভাবে আমাদের মধ্যে একদম গেঁথে দিয়ে গেছে, সেগুলো এখনো চলতেছে। এটা নিয়েও আলাদা একটা ভিডিও বানানো আছে, যে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো এরকম জগা খিচুড়ি কেন। এটা অ্যাকচুয়ালি আইনের কারণে। সেগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো ট্রাম্প প্রশাসনকে যখন হার্ভার্ড অথরিটি বললো যে আমরা কোনো স্টুডেন্টের কোনো তথ্য দেবো না, তখন হার্ভার্ড বললো আচ্ছা তোমার ফান্ডিং যে আমরা দেই সেই ফান্ডিং আমি তোমাদেরকে এবার কাট করে দিচ্ছি। কত ফান্ডিং কাট করছে জানেন? $2 বিলিয়ন কাট করে দিচ্ছে। এখন হার্ভার্ড অথরিটি বলতেছে কি এটা গায়ে লাগায়নি। তারা কি করছে, তাদের যে অ্যালামনাই আছে, অর্থাৎ তাদের যে এক্স স্টুডেন্টস আছে, তাদের যে অ্যাসোসিয়েশন,
তারা বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করা শুরু করছে। ধরেন একজন কেউ কর্পোরেট বড় জবে আছে, ধরেন কেউ গুগলে আছে, সেখান থেকে তার যে লিঙ্ক আছে সেগুলো থেকে ফান্ড রেজ করে হার্ভার্ডকে দেওয়া শুরু করছে যে আপনারা যে কাজগুলো করতেছেন সেগুলো জারি রাখেন, টাকার ব্যবস্থা লাগছে, আমরা টাকার ব্যবস্থা করতেছি। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে যত টাকার ফান্ডটা প্রয়োজন ছিল তারা সবগুলো ব্যাকআপ দিয়ে দিচ্ছে যে এই দেন, আপনার ট্রাম্প প্রশাসন যত টাকা আপনাকে বলছে ফান্ড কাট করছে, আমরা সেই ফান্ডটা আপনার কাছে ফান্ড রেজ করলাম। দারুণ না ব্যাপারটা? অথচ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিকে দেখেন, তারা একটা কমিটি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে ঘুষ পায় না। তারপরে সেখানে আবার রাজনৈতিক আধিপত্য আছে, কে কমিটিতে থাকতেছে, সে কোন দলের প্রধান। আর এরকম বিশ্ববিদ্যালয় ফান্ড রেজের ক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো কি করে? একটা গেট বানায় দিছে, একটা নাম ফলক বানায় দিছে, একটা ওয়াশরুমের টাকা দিয়ে দিছে। এগুলো কোনো কাজের না এরকম মিন করতেছে, কিন্তু আমাদের মোটা দাগে যেসব জায়গায় হেল্প হওয়ার উচিত ছিল সেই সব জায়গার ধারে গেছেও এখন পর্যন্ত আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো ওইভাবে কাজই করতে পারে নাই। এরপর ট্রাম্প দেখলো যে আরে আমি ফান্ড কাট করে দিলাম, ওরা আবার ম্যানেজ করে নিল। তখন ট্রাম্প প্রশাসনের যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেখানকার সেক্রেটারি একটা চিঠি লেখে, যে মোটামুটি একটা ফর্মাল একটা থ্রেড দেয় আর কি, যে তোমরা এসব কাজ বন্ধ করো, তাদের স্টুডেন্টের তথ্য দাও, হার্ভার্ড কর্তৃপক্ষ লেখে। এর পাল্টা হিসেবে যেটা দেখা যায় যে সেই চিঠির অনেকগুলো ভুল ধরার পর সেই চিঠিটা ভাইরাল হয়ে যায় যে হার্ভার্ড স্টুডেন্টরা, ওটা হার্ভার্ড কর্তৃপক্ষ সরাসরি করে না, হার্ভার্ড স্টুডেন্টরা বা অ্যালামনাইরা তারা দেখাচ্ছে যে আপনি হার্ভার্ডকে চিঠি লিখছেন, চিঠি লেখার নিয়ম কানুন, বানান, রীতিনীতি এগুলো শিখে আসেন, আপনার চিঠি তো ভুলে ভরা। এটা নিয়ে তারা সরকারকে ব্যাপক ট্রল করছে যে আরে তোমরা চিঠি লিখতে পারো না, আবার তোমরা আমাদেরকে জ্ঞান দিতে আসছো। মানে দেখেন কত আইরনিক্যাল ব্যাপার। তারা মানে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, রাগান্বিত হয়ে এরা সেটাকে ট্রল করে উড়িয়ে দিচ্ছে যে টাকা দিব না। এরা বলতেছে দিও না টাকা। তারপর বলতেছে যে থ্রেড দিচ্ছে, ফর্মাল থ্রেড। বলছে আরে তুমি নিজের চিঠি বানান ঠিক করো, তুমি তো এটাই করতে পারতেছো। মানে কত ইন্টারেস্টিং বিষয় আর কি, মানে হাস্যকর। আবার এখানে দেখা যাচ্ছে যে দেখেন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বলতে যেটা বোঝায় যে তার সরকারের সাথে লড়ার যে অ্যাবিলিটিটা বা ক্যাপাবিলিটিটা সেটা কতটা ইম্পর্টেন্ট। এরপরে ট্রাম্প বলতেছে ঠিক আছে আমি আরো অর্থ কাট করব। এরপর $450 মিলিয়ন বলতেছে আবার কাট করলাম। এখন অলরেডি তো অ্যালামনাই অ্যাসোসিয়েশন তো একটা হেল্প করছে। এবার কি করছে, হার্ভার্ডের যে প্রেসিডেন্ট আছে, যে প্রেসিডেন্টকে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে, সেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর বা ভিসি, এই দুটা সিম্পল। প্রেসিডেন্ট কি করছে, তার নিজের বেতন থেকে 25% কাট করে দিয়েছে, যে আমি 25% টাকা আমি বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা দিচ্ছি। একইভাবে হার্ভার্ডের যত টিচার আছে তারা 10% তাদের বেতন থেকে 10% টাকা ওই ফান্ডে দিচ্ছে, যে আমাদের যেন টাকার জন্য কোনো সমস্যা না হয়। এরকম করে আবার ফান্ড রেজ করে আবার ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বার যে অর্থটা কাট করছে সেটাও আবার পূরণ হয়ে গেছে। অথচ যদি এরকম কোনো সিচুয়েশন বাংলাদেশে হইতো যে টিচারকে নিজের পকেট থেকে টাকা দিতে হতো, তাহলে দেখতেন যে সরকারকে কতভাবে সাহায্য করা যায়। যে উল্টে সরকার যদি বলে যে আচ্ছা আমরা ভাবতেছি শিক্ষকদের একটা মহার্ঘ ভাতা দিই, কথার কথা আমি শিক্ষককে অবমাননা করতেছি না, মানে আমাদের স্ট্রাকচারটা এরকম আর কি, যে মহার্ঘ ভাতা দিচ্ছি আমি মাসিক আমি 150 টাকা করে বাড়ায় দিব, এরকম একটা মানে বাড়ায় দিব এরকম একটা ঘোষণার পরে দেখবেন সরকারের চাটাচাটি করে একদম ম্যাসাকার হয়ে যাবে। শিক্ষকদের কথা বলতে, শিক্ষকরা এরকম কাজ করবে। সেখানে হার্ভার্ড কর্তৃপক্ষ কি করলো, নিজের বেতন থেকে একটা 10%, 15%, 25% পর্যন্ত টাকা দিয়ে দিল, যে বিশ্ববিদ্যালয় যেন কারোর কাছে হাত পাততে না হয় বা এই সরকারের কাছে মুখাপেক্ষি হতে না হয়। সরকার যেটা বলবে আমরা করব না, সরকারের আমরা শুনবো না, আমরা করতেছি আমাদের নর্মালি যা করা উচিত ছিল সেটাই করতেছি, সরকার আমাদের উপর মাতাব্বরি করার কি। এখন অনেকে বলতে পারেন যে আমাদের দেশের ইউনিভার্সিটির টিচারদের এনাফ বেতন দেওয়া হয় না বা এরকম অনেক তথ্য তুলে ধরতে পারেন। আমি এখানে একটা পয়েন্ট বলি, যে আরেকটা ভিডিও রেফারেন্স দিই, যে এই যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেখানে কত টাকার কোটি টাকার ভর্তি বাণিজ্য হয়, সেটা আমি একটু ওই ভিডিওটা দেখে আসেন, তারপরে এটা নিয়ে আমরা আরেকবার কথা বলবো না। হার্ভার্ড ইউনিভার্সিটির ভিসি যে এরকম গার্ডস দেখাচ্ছে গভর্নমেন্টকে, গভর্নমেন্টের সাথে লড়ার সুযোগ পাচ্ছে, তার একটা কারণও আছে। কারণ সে জানে যে গভর্নমেন্টের সাথে এরকম যদি তার গার্ডস দেখায় তার চাকরি চলে যাবে না বা গভর্নমেন্ট তার উপর খবরদারি করতে পারবে না। কিন্তু বাংলাদেশে কিন্তু এই কাজটা হয় কিভাবে, যে বাংলাদেশের ভিসি নিয়োগ দেয় কে, সরাসরি গভর্নমেন্টই নিয়োগ দেয় গভর্নমেন্টের পছন্দের মানুষজন। আর আমি ধরেন আমার ভিসি হওয়ার ইচ্ছা আছে, আমি এখন দেখতেছি যে কার পা চাটলে আমি ভিসি হইতে পারবো, বিগত দিনে আমরা এরকমই দেখছি। তারপর আমি সেরকম একটা আমার পছন্দ মতো একটা পা খুঁজে নিতাম, নেওয়ার পরে যদি সেই পায়ের বদৌলতে আমি চাকরিটা পেয়ে যাইতাম, তাহলে তো আমি সেই পায়েরই গোলামি করে যাব, তাই না? আবার সেই পাই হচ্ছে আমার অথরিটি আমাকে চাকরিচ্যুত করার, মানে সেই পা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট। এখন আমি যদি গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলা শুরু করি, সেই পা তো আমাকে লাথি মেরে সরাই দেবে। কিন্তু এই আইন অনুযায়ী
যে এই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার প্রসিডিউরটা কি। আসলে কিন্তু গভর্নমেন্ট যাকে ইচ্ছা পছন্দ মতো এরকম করা এটা কিন্তু প্রসেস না, প্রসেসটা হচ্ছে সিনেটের মাধ্যমে। সিনেটের মাধ্যমে কে ভিসি হবে এটা নির্ধারিত করা আর কি। মানে মোট কথা যে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, ওখানে সরকারের হস্তক্ষেপ করার কিছু লুফল আইনের মধ্যে রেখে দিয়েছে, মানে এরকম লুফল বন্ধ করে দেওয়া হোক, সরকারের কোনো হস্তক্ষেপই থাকবে না এখানে, সেটা সিনেটের মাধ্যমে হবে। কারণ সিনেট কি সিন্ডিকেট কি এগুলো নিয়েও তারপরে একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভিসির অ্যাকচুয়ালি পাওয়ার কতখানি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে। আসলে শিক্ষা ব্যবস্থার এরকম কোর অনেক বিষয় নিয়ে ভিডিও বানাইছি, যদিও তেমন রিচ নাই, যদি আগ্রহ থাকে সেগুলো দেখতে পারেন তাহলে বুঝবেন যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সমস্যার গভীরতা অনেক অনেক বেশি। এটা ঠিক করতে গেলে আপনার অনেক গভীরে যেতে হবে, ওই মানে এটার গোড়াতেই গলত। আপনি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার নাম করে যদি খালি গাছের পাতাগুলো ছেড়ে দেন তাহলে চেঞ্জ হবে না, আপনার একদম গোড়া পর্যন্তই যেতে হবে। প্রতিবারে এই শিক্ষা ব্যবস্থা বই চেঞ্জ, এই চেঞ্জ, সিলেবাস চেঞ্জ, আমরা খালি গাছের ওই পাতার সৌন্দর্য দেখতে চাই, এদিকে গাছের গোড়া পচে গেছে আমার, সেই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপই নাই। এদিকে আমাদের উচিত সেই দিকে নজর দেওয়া অ্যাকচুয়ালি। আবার হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফেরত আসি। ট্রাম্প যখন দেখলো যে 2 দফায় যখন তাদেরকে আমি তাদের যে ফান্ড আছে সেটা কাট করলাম, তারপরেও তারা দমে যাচ্ছে না, তাদেরকে একটা ফর্মাল হুমকি দিলাম, তারপরেও তারা দমে যাচ্ছে না, এরপর তারা করলো কি, এরপর তারা বললো যে আমরা যত ফরেন স্টুডেন্ট আছে সেগুলোর আমরা ভিসা বাতিল করে দিব। এরকম একটা রেস্ট্রিকশন দিয়েছিল, সম্ভবত 28 কি 29 দিনের একটা টাইম দিয়েছিল। এর মাঝখানে ফরেন স্টুডেন্ট, হার্ভার্ডের যত ফরেন স্টুডেন্ট আছে তারা যেন সব দেশের বাইরে মানে নিজ নিজ দেশে ফেরত যায়। হার্ভার্ড প্রশাসন আবার ছুটে গেছে, ছুটে যে এবার কি করলো, এবার আদালতে সরকারের নামে মামলা ঢুকে দিল, সরকারকে বিবাদী করে। মানে দেখেন তাদের গার্ডস কতখানি, সরকারকে বললো তুমি এই ডিসিশন নিচ্ছ, তোমার এই ডিসিশন নেওয়ার টেকতেরই নাই, আদালতে মামলা করে দিল। হ্যাঁ, বাংলাদেশে আপনি এই মামলাটা করতে পারবেন। ইভেন সে আদালতের মামলাতে কোর্ট এখন বলতেছে যে হ্যাঁ, ট্রাম্প প্রশাসন যে কাজটা করছে এটা ঠিক করে নাই, তারা এটা কোন অথরিটিতে এরকম ভিসা বাতিল করতে চায়, মানে ট্রাম্প যে ভিসা বাতিলের আদেশ দিছিল সেটা কোর্ট স্থগিত করে দিছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, আদালত তো বলতে গেলে কাইন্ড অফ সরকারের পকেটেই থাকে। এটা যে অলওয়েজ আদালতের উপর হস্তক্ষেপ করে এরকম না, আমি আদালতে আমার রাষ্ট্রপক্ষের উকিল কাকে নিয়োগ দিচ্ছি, এর মাধ্যমেও এটা অনেকভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটা বিগত একটা ভিডিওতেও আমি ডিটেলস বলছিলাম, ওটা নিয়ে ডিটেলস আছে না। মানে আমি আদালত অবমাননা না করে আমি বলতে পারি যে আদালতের উপর সরকারের হস্তক্ষেপ থাকতে পারে, এরকম সুযোগ বাংলাদেশে আছে। তারপর আবার গভর্নমেন্টের এগেনস্টে যদি এরকম কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কেস হয়, বাংলাদেশে এই কেসটা হলে আপনার কি মনে হয়, যে এটা কমেন্টে জানাইতে পারেন যে কোর্ট কি আদৌ এরকম সরকারের বিরুদ্ধে কোনো রায় ঘোষণা করতে পারতো, বা সরকার কোনো একটা আদেশ দিয়ে দিছে এরকম একটা বড় একটা আদেশ, সেটা কি স্থগিত করার মতো গার্ডস কি আদালতও দেখাইতে পারতো বাংলাদেশে? এই জন্য এই সরকার, তারপরে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এগুলো প্রত্যেকটা এন্টিটি আলাদাভাবে স্বাধীনভাবে কাজ করার দরকার পড়ে। সবগুলো যখন একপাক্ষিক হয়ে যায়, যেটা আমরা আওয়ামী রেজিমে দেখছিলাম, সব একপাক্ষিক হলে কি হয়, সব এক জায়গা থেকে ডিসিশন আসে, এক ব্যক্তি থেকে ডিসিশন আসে, তারপর সেটা কাগজে কলমের সিগনেচারের মাধ্যমে সেগুলো বাস্তবায়িত হতে থাকে, বাস্তবে যেগুলা কোনো ভ্যালিডিটি নাই। এছাড়াও বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন সেখানে ছাত্র সংসদ যে নির্বাচন হয়, সেই ছাত্র সংসদ নির্বাচন যে মানে আইন অনুযায়ী যে টাইম পিরিয়ডে হওয়া উচিত সেখানে রেগুলারলি এই নির্বাচনগুলো হয়। তারপরে শিক্ষকদেরও যে কাউন্সিল আছে তাদের নির্বাচন রেগুলারলি হয়। বাংলাদেশে কি হয় দেখেন, গত 30 বছরে শুধু ডাকসু ছাড়া, 2019 সালে মনে হয় ডাকসু নির্বাচন হয়েছিল, 30 বছরে আর কোন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশে? কোনো নির্বাচনই হয় নাই। ওই যে ভিসি নিয়োগের কথা বললাম, গত 30 বছরে দেখান তো কোন ভিসি ওইরকম সিনেটের মাধ্যমে যে প্রক্রিয়ায় নিয়োগ হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়াতে হয়েছে? আমার জানা মতে একটা বিশ্ববিদ্যালয় হয় নাই, সবগুলো এরকম পলিটিক্যাল ভাবে হয়েছে, যে প্রসেস অনুযায়ী হওয়ার কথা ছিল সেই প্রসেস অনুযায়ী হয় নাই। এই যে এগুলোই তো আমাদের সমস্যা। এই ছাত্র সংসদ নির্বাচনে ধরেন যদি এখন হয় তাহলে কি হবে, ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, বা অন্যান্য কোনো সংগঠন, তারাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। মানে এখানে একটা লেজুরভিত্তি রাজনীতির একটা অবস্থা তৈরি হবে, যে বিএনপি কি বলতেছে, ছাত্রদল সেটা করতেছে। কিন্তু বাইরের দেশে দেখবেন সেখানকার যে স্টুডেন্ট ইউনিয়নগুলো আছে সেখানকার পরিস্থিতি এরকম না, সেখানকার লেজুরভিত্তির অবস্থা নাই। শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে, যে শিক্ষক সমিতির নির্বাচনে দেখবেন লাল দল, সাদা দল, বেগুনি দল, হলুদ দল, সবুজ দল, বিভিন্ন দলের, মানে সরাসরি ওখানে রাজনীতির অংশ নাই, বিভিন্ন নামে রাজনীতিরই লেজুর ভিত্তি করে এই শিক্ষক সমিতিগুলো। মানে সেখানে ছাত্র কাউন্সিল বলেন, শিক্ষকের যে কাউন্সিল বলেন, সেখান থেকে শুরু করে ভিসি নিয়োগ বলেন, প্রত্যেকটা জিনিস সেখানে পলিটিক্যালি ম্যানেজড হচ্ছে। মানে সরাসরি বলে যে ক্ষমতা আছে তারা ম্যানেজ করতেছে। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করবে তাদের নিজেদের যে অধিকার, নিজেদের যে হক, নিজেদের
যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো নিয়ন্ত্রণ করবে। এগুলো তো পড়াশোনা রিলেটেড, একাডেমিক যে ব্যবস্থাপনা সেগুলো ছাড়াই তো আমরা কথা বলতেছি, একদম বেসিক হিউম্যান রাইট নিয়ে কথা বলতেছি। আপনি আপনার অধিকার অনুযায়ী আপনি কি করতে পারা উচিত, কি করতে পারা উচিত নয়, সেগুলো নিয়ে কথা বলতেছি। এরপরে যদি শিক্ষক নিয়োগের কথা বলে, সেখানেও তো বিশাল লুপহোল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া মানে তো বলতে গেলে শিক্ষক হওয়া মাত্রই তার জীবন একদম ইগো দিয়ে ভরপুর হয়ে যায়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এরকম যতদিন পলিটিক্যাল শ্যাডোতে থাকবে ততদিন দেখবেন যে সব বিশ্ববিদ্যালয়ের একদম একাডেমিক থেকে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রত্যেকটা জিনিস যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হতে কোনো না কোনো বাধা আসবেই। সেটা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে একটা স্টুডেন্টের বেসিক রাইট, সবগুলো ক্ষেত্রেই আপনি এগুলো দেখতে পারবেন। আর শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাদা আমার একটা প্লেলিস্টই করা আছে, সেই প্লেলিস্ট ঘুরে দেখতে পারেন। সেখানে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে আরও অনেক 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 বেশি আলোচনা হওয়া দরকার। বাংলাদেশে আলোচনা, সমালোচনা, কথাবার্তা, প্রশ্ন ওঠা দরকার, যেগুলো নিয়ে যে কথার কথা যে এই নির্বাচন ডিসেম্বরে হবে কিনা, এইটা নিয়ে যত কথাবার্তা, যত আলোচনা চলতেছে, আমার মনে হয় তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। ওটা কম গুরুত্বপূর্ণ বলতেছি, ওটা গুরুত্বপূর্ণ নয় এরকম বলতেছি না, মাথায় এই শব্দর ব্যাপারগুলো বুঝেন। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই শিক্ষা নিয়ে কথা বলা। কিন্তু আদতে সেরকম হচ্ছে না। যেমন দেখেন, এই রাষ্ট্র সংস্কারের জন্য আমরা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এর মাঝখানে শিক্ষা সংস্কার কমিশন নাই। অন্য অনেকগুলো সংস্কার কমিশন আছে, কিন্তু শিক্ষা নিয়ে কিছু নাই। এগুলো নিয়ে আরো কথা ওঠা উচিত। তো ভিডিও কেমন লাগলো জানাতে পারেন, এবং অবশ্যই অবশ্যই ওই শিক্ষা নিয়ে যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্ট থেকে ঘুরে আসবেন। ভিডিও দেখার জন্য থ্যাংকস।